নমস্কার দর্শক বন্ধুরা, আমি বাবু সোনা। আপনারা দেখছেন চ্যানেল রাজকার্যতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় একটি চাঞ্চল্যকর খবর ঘুরে বেড়াচ্ছে, একটি চাঞ্চল্যকর খবর ট্রেন্ড করছে। আর যে খবরটা প্রকাশ করেছে আমেরিকার একটি সংবাদ মাধ্যম। আমেরিকার সেই সংবাদ মাধ্যম সূত্রে দাবি করা হচ্ছে বা বলা হচ্ছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি গত 10 বছরে এফস্টিন দ্বীপে 320 বার ভিজিট করেছে। আপনারা জানেন অলরেডি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম জড়িয়েছে এফস্টিনে, এবং তা নিয়ে একাধিক বৈদেশিক সংবাদ মাধ্যম বিভিন্ন সংবাদ বা বিভিন্ন খবর প্রকাশ করেছে। কিন্তু গতকাল এই আমেরিকার যে সংবাদ মাধ্যম, তাদের এই যে দাবি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নাকি গত 10 বছরে 320 বার এফস্টিন দ্বীপে ভিজিট করেছে, অর্থাৎ এফস্টিন দ্বীপে গেছে। তো এখন সেই সংবাদের সত্যতা যাচাই করার ক্ষমতা তো আমাদের নেই। সেই সংবাদের সত্যতা একমাত্র সেই সংবাদ মাধ্যম বলতে পারবে বা তারা যাচাই করতে পারবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি তা সত্যি হয়ে থাকে, অর্থাৎ বিগত 10 বছরে যদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 320 বার এফস্টিন দ্বীপে ভিজিট করে থাকে, তাহলে এই যে ভারতবর্ষের জনগণের হাজার হাজার কোটি ট্যাক্স পেয়ারের টাকা ভর্ৎস করে প্রতি বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশ সফরে যাচ্ছে বা বিদেশ ভ্রমণে যাচ্ছে, তা কি আদতে ভারতবর্ষের কোনো উন্নয়নের জন্য, ভারতবর্ষের কোনো উন্নতির জন্য, নাকি নিজের ফুর্তির জন্য? কারণ হিসাব বলছে গত 10 বছরে, অর্থাৎ 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরে খরচা হয়েছে প্রায় 762 কোটি টাকা। ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে বহুবার বিদেশ সফরে গিয়েছেন নরেন্দ্র মোদী। এর মধ্যে 2021 থেকে 2025 সাল পর্যন্ত মোদীর বিদেশ সফরের খরচা শুনলে পরে কার্যত মাথা ঘুরে যাবে আপনার। সম্প্রতি রাজ্যসভায় পরিসংখ্যান দিয়ে বিদেশ মন্ত্রক জানিয়েছে, 2021 থেকে 2025 সাল পর্যন্ত মোদীর বিদেশ সফরে খরচা হয়েছে মোট 362 কোটি টাকা, যার মধ্যে শুধুমাত্র 2025-এর শুরু থেকে বছরের মাঝামাঝি পর্যন্ত 5টি দেশ সফরেই খরচ হয়েছে 67 কোটি টাকা। 2021 থেকে 2025 অর্থাৎ মাত্র 4 বছরে মোদীজির বিদেশ ভ্রমণে খরচা হয়েছে 362 কোটি টাকা। হ্যাঁ, এটা অফিসিয়ালি। আনঅফিসিয়ালি তো আরো অনেক বড় অঙ্ক রয়েছে। তাহলে এই যে গত 12 বছর ধরে উনি বিদেশে যাচ্ছে, জনগণের দেশের এই যে কোষাগারের এত বড় অর্থ ব্যয় করে, তাতে কি আদৌ গত 12 বছরে দেশের কোনো আন্তর্জাতিক সম্পর্কের উন্নতি হয়েছে? দেশে কোনো বিদেশি বিনিয়োগ এসেছে? নতুন কোনো রাষ্ট্র কি বন্ধু হিসাবে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে? উল্টে যা দেখা যাচ্ছে, গত 12 বছরে দেশের আন্তর্জাতিক সম্পর্ক তলানিতে নেমেছে। প্রতিবেশী যে সমস্ত বন্ধু রাষ্ট্রগুলো ছিল তারা মুখ ঘুরিয়ে নিয়েছে, এবং বিপদের দিনে বিগত দিনে যে বন্ধু রাষ্ট্রগুলো আমাদের ছিল তারাও পর্যন্ত ভারত থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। যার উদাহরণ হিসাবে পহেলগাম ও অপারেশন সিঁদুর তো পড়েই রয়েছে। এবং তাছাড়া আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের অবস্থান কোণঠাসা হয়ে গিয়েছে। ভারতের বর্তমানে পাশে কোনো রাষ্ট্র নেই, এবং আন্তর্জাতিক যে বাণিজ্য নীতি, সেই আন্তর্জাতিক বাণিজ্য নীতি এতটাই তলানিতে এসে দাঁড়িয়েছে যে বর্তমানে ভারতের এক্সপোর্টের তুলনায় ইম্পোর্ট বেশি করতে হচ্ছে। যে জায়গা থেকে গত পরশুদিন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি তিনি দাবি করেছেন যে বিগত দিনে ভারতবর্ষ আমাদের লুটেছিল, বর্তমানে আমরা ভারতবর্ষকে লুটছি। Mr. President, Secretary Rubio was in Delhi last week. He delivered a letter from you to Prime Minister Modi, and sir, you also addressed people of India through your favorite ambassador Sergio Gor. That's right. Yeah. Both of them have said the trade deal is around the corner. Where do you stand on the trade deal with you? Well, we have it, and look, India for years has, and I don't blame them, I blame us because we had stupid people here. India for years really took advantage of the United States. You know that. Are you from India by any chance? Huh? Both people. I thought you were from Germany. I'm from India. I'm only kidding. কিন্তু এরপরেও অন্ধ ভক্তদের কাছে বা অন্ধ ভারতীয়দের কাছে উনি বিশ্বগুরু। এমনকি অনেকে দাবিও করে বসছে, বা অনেকে আবার দেখছি সোশ্যাল মিডিয়ায় লিখছে ভারতবর্ষকে রক্ষা করার জন্য নাকি স্বয়ং ভগবান ওনাকে পাঠিয়েছে। আমার কেবল সেই অন্ধ ভক্তদের কাছে একটা প্রশ্ন থাকলো, যদি আপনার বাবাকে 320 বার নয় 3 বার আপনি পতিতালয়ে দেখতেন বা পতিতালয়ে যাওয়ার খবর পেতেন, তাহলে তারপরে কি আপনি আপনার বাবাকে বাবা বলে ডাকতেন, নাকি অন্য কোনো উপাধি দিতেন? যাই হোক, সেই জায়গা থেকে বর্তমানে আমাদের এই পশ্চিমবাংলার অন্ধভক্ত অন্ধ বাঙালিরা পড়েছে আরও বড় ফাঁপড়ে। কারণ বিগত দিনে তারা যে সমস্ত তৃণমূল কংগ্রেসের এমএলএ এমপিদের চোর চোর বলে ডাকতো, যাদের দুর্নীতি নিয়ে তারা সরব হয়েছিল, যাদের দুর্নীতিকে সামনে রেখে তারা পরিবর্তন এনেছিল, পরিবর্তন চেয়েছিল, চোর মুক্ত সমাজ গড়ার কথা বলেছিল, আজকে তাদেরকেই নেতা বলে মানতে হচ্ছে, তাদের প্রশংসা করতে হচ্ছে, তাদের হয়ে ব্যাটিং করতে হচ্ছে। আমি বর্তমানে এই যে তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ যারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে তেমন গুঞ্জন শোনা যাচ্ছে, তাদের নিয়ে পোস্ট করেছি, সেখানে এসে ভারতীয় জনতা পার্টির সমর্থকরা আমাকে গালাগাল করছে, আমাকে তারা উল্টো পাল্টা বলছে। তাহলে ভাবুন এই পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির অন্ধ ভক্তদের বর্তমানে কি অবস্থা দাঁড়িয়েছে, যাদেরকে
আগামী দিনে এই যে তৃণমূল কংগ্রেসে যে 20 জন এমপি গিয়েছে এবং যে 60 জন এমএলএ গিয়েছে তাদের নিচে কাজ করতে হবে, তাদেরকে নেতা বলে মানতে হবে। যদিও বিষয়টা সম্পূর্ণ যা দেখা যাচ্ছে ওই অধিকারী কোম্পানির চামচারাই করছে, অধিকারী কোম্পানির চামচারাই মাথা পেতে মেনে নিয়েছে, কারণ বাকিদের তো দেখছি বিস্ফোরক মন্তব্য করছে। সেখানে আমাদের সজল ঘোষ, আমাদের ঠোঙা সজলদা, তিনি তো একেবারে ফাটিয়ে ব্যাটিং করে দিয়েছে। শুনুন সেই ভিডিও, দেখুন একটু। We are 20 MPs who have requested Honorable Speaker for separate seating, and we will be working in conjunction of the central and state government for development of West Bengal, and we are against the lawlessness, misgovernance and unemployment in the state of West Bengal over the past few years. গন্ডারও লজ্জা পাবে। এত ঘুরিয়ে নাটক করার কি আছে? বলুন যে তৃণমূলের খেয়েছি এবার বিজেপির খেতে চাই, তাহলে শুনতে ভালো লাগবে। বা তৃণমূলে আর খাবার নেই, তৃণমূলের ঘর ছাড়বো আমি। মশাই সবে তো শুরু, দেখতে থাকুন আগে আগে কি হতে থাকে। গত কয়েকদিন আগে আমাদের এই পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছিল ভারতীয় জনতা পার্টি একটি পলিটিক্যাল পার্টি, ব্যান্ড পার্টি নয়। যে কারণে যারা অপোজিশন রাজনৈতিক দল থেকে ফোন করছে বা তাদের যারা যোগাযোগ করছে তাদের সঙ্গে তো সৌজন্য সাক্ষাৎ করতেই হবে। তো সেই জায়গা থেকে আমি বলছি আগামী 6 মাসের মধ্যে যদি এই ভারতীয় জনতা পার্টি, যারা একটা পলিটিক্যাল পার্টি বলে নিজেদের দাবি করে, এই পশ্চিমবাংলায় তারা যদি ব্যান্ড পার্টিতে পরিণত না হয়, তাহলে আগামী দিনে আমি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে আর নারদাচোর বলবো না। আপনারা যাই বলুন না কেন, ওই নারদা স্টিং অপারেশন ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত কোনো অভিযোগ নেই। যাই হোক, প্রমাণ দিয়ে দিলাম যে উনি নিজে মুখে স্বীকার করছেন নারদা ছাড়া আর ওনার বিরুদ্ধে কোনো প্রমাণিত অভিযোগ নেই। কারণ না হলে তো আবার প্রবীর বিশ্বাসের মতো আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে। একবার জামিন দিয়ে এসেছি, আবার জেলে যেতে হবে। তো সেই জায়গা থেকে আমি বলছি এই যে পশ্চিমবাংলায় বর্তমানে যে ট্রেন্ড, বর্তমানে যে খেলা ভারতীয় জনতা পার্টি করেছে, তার ফলে তৃণমূল কংগ্রেস বর্তমানে কিন্তু একেবারে ঝাড়া হাত পা হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস একেবারে পশ্চিমবাংলায় কলঙ্ক মুক্ত হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের গায়ে এতদিন যাবৎ এই পশ্চিমবাংলায় যে চোর তকমাটা ছিল, ভারতীয় জনতা পার্টি বর্তমানে এই অপারেশন লোটাসের মধ্যে দিয়ে যে 20 জন সাংসদ এবং 60 জন যে বিধায়ক ভাঙিয়েছে, অর্থাৎ প্রায় 1/3, তার ফলে তৃণমূল কংগ্রেসের গায়ে দীর্ঘদিন যাবৎ যে চোর তকমাটা ছিল তা একেবারে আমন্ত্রণ করে নিমন্ত্রণ করে ভারতীয় জনতা পার্টি নিজেদের গায়ে লাগিয়ে নিয়েছে। আর যে কারণে বর্তমানে পশ্চিমবাংলার জনগণ ও তৃণমূল কংগ্রেসকে চোর বলা ছেড়ে ভারতীয় জনতা পার্টিকে চোর ডাকতে শুরু করেছে। তাছাড়া তার সঙ্গে সঙ্গে যেভাবে চারিদিক থেকে ভারতীয় জনতা পার্টির কর্মীরা, ভারতীয় জনতা পার্টির এমএলএ, ভারতীয় জনতা পার্টির এমপি ও নেতাদের বিরুদ্ধে এই মাত্র 1 মাসের মধ্যে কাটমানি, দুর্নীতি এবং তোলাবাজির অভিযোগ তুলছে, তাতে একেবারে লিখে রাখতে পারেন বা আপনি নিশ্চিত থাকতে পারেন আগামী 6 মাসের মধ্যে তৃণমূল কংগ্রেসের সমস্ত 15 বছরের রেকর্ড ভেঙে দেবে ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবাংলাতে। ফেসবুকে পোস্ট করেছি বিজেপিকে ভোট দাও। পরশুদিন আমি ডলাটিতে যা দুর্নীতি চলছে, রামপুরহাট বিধানসভা এমএলএ ধ্রুব সাহা, রাজগ্রাম, আসমানপুর, বীরভূমে যত পাথর অঞ্চল এরিয়া থেকে টাকা খায়, সে ব্যাপারে নিয়ে আমি কিছু পোস্ট করেছিলাম। তার জন্য আমাকে মিথ্যা কেসে আমাকে ফাঁসানো হচ্ছে এখানে। আমি কোনো আমাকে কিছুই বলিনি, আমি শুধু ফেসবুকে পোস্ট করেছিলাম। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ওটাকে ট্যাগ করে ছেড়েছে, তার জন্য আমাকে মিথ্যা কেসে আমাকে ফাঁসানো হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমি আগ্রহ করছি এই ব্যাপারটা নিয়ে সিবিআই নিয়ে তদন্ত করা হোক। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ধ্রুব সাহা রামপুরহাট এমএলএ আপনাকে মিসগাইড করছে। দর্শক বন্ধুরা, ইনি হচ্ছে সুবোধ কুমার সাউ। নিশ্চয়ই আপনারা সোশ্যাল মিডিয়ার দৌলতে এনাকে সবাই চেনেন। এনার বাড়ি রামপুরহাটে। ইনি ভারতীয় জনতা পার্টির একজন অ্যাক্টিভ সদস্য, যিনি গত পরশু দিনকে ভারতীয় জনতা পার্টির রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা, যিনি শুভেন্দু অধিকারী দক্ষিণ হস্ত বলে পরিচিত, সেই ধ্রুব সাহার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিল সোশ্যাল মিডিয়াতে। তিনি জানিয়েছিলেন এই ধ্রুব সাহা নাকি এই যে বীরভূমের যে সমস্ত পাথর কাচার আছে, যে পাথরের ব্যবসা হয়, যে পাথর চুরির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন থেকে করে আসছে, সেই পাথর থেকে নাকি প্রতিদিন 50 লক্ষ টাকা কাটমানি বা তোলা আদায় করে। আর সেই অভিযোগের পরে ওনাকে পুলিশ গ্রেপ্তার করেছে। भारतीय जनता पार्टी से मैं सुबोध कुमार आज इस्तीफा दे रहा हूं। जानते हैं क्यों? घटना बताता हूं। आज अभी 7:30 बजे नल्हाटी में रामपुरहाट विधानसभा का विधायक ध्रुव साहा, जो अभी
शुभेंदु अधिकारी जी, माननीय मुख्यमंत्री, आपका जो भी कैबिनेट मंत्री है, और आपका जिला अध्यक्ष उदय शंकर साहा, यही ध्रुवो साहा जो तोलाबाजी करता था पत्थर का बीरभूम में, 50 लाख रुपए रोज खाता था। इसके लिए हम दिल्ली मेल भी किए थे आपके सेंट्रल ऑफिस में। ভক্তরা কি অন্ধ ভক্তরা কি পশ্চিম বাংলার বাঙালি গত 15 বছর ধরে এই পশ্চিম বাংলায় গলার শিরা ফুলিয়ে ফুলিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চোর চোর অভিযোগ তুলেছিলেন। আর আজকের এই ভারতীয় জনতা পার্টি মাত্র 1 মাস ক্ষমতায় আসার মধ্যে যেভাবে দিকে দিকে সিন্ডিকেট কাটমানি ও তোলাবাজি শুরু করেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করলে দেখলেন তো খোদ ভারতীয় জনতা পার্টির কর্মী পর্যন্ত গ্রেপ্তার হচ্ছে। আর সেই জায়গা থেকে এখন তোমাদের অবস্থা মুখ বুজে দেখতে হবে, চোখ বুঝে সহ্য করতে হবে, না হলে ঘাচাংপু। আমি যে কথাটা বারবার আপনাদের বলেছি, বারবার বোঝানোর চেষ্টা করেছি, হাসিবাদী শক্তি কাউকে ছেড়ে কথা বলে না, তারা কাউকে রেয়াত করে না, সে হোক মিত্র হোক শত্রু। যেমন এই দেখলেন সুবোধ কুমার সাহু, ভারতীয় জনতা পার্টির তিনি কর্মী অর্থাৎ মিত্র, তাকেও পর্যন্ত ভারতীয় জনতা পার্টির কাটমানি দুর্নীতি তোলাবাজি এই অভিযোগে করাতে ভারতীয় জনতা পার্টি ছেড়ে কথা বলেনি, ভারতীয় জনতা পার্টি রেয়াত করেনি। আবার ধরুন এই শত্রু হিসাবে জাহাঙ্গীর খান, সব্যসাচী দত্ত, যারা এই ভারতীয় জনতা পার্টির পায়ে শেষ পর্যন্ত মাথা নিচু করেছিল, মেরুদণ্ড বিকিয়ে দিয়েছিল, সেই জাহাঙ্গীর খানকে গ্রেপ্তার করেছে, সেই সব্যসাচী দত্তকেও গ্রেপ্তার করেছে। এবং যে বামেরা এই পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টিকে তাদের দেহদান মনদান ভোটদান করে ক্ষমতায় নিয়ে এলো, ক্ষমতায় আসার পরে কিন্তু সেই ভারতীয় জনতা পার্টি সেই বামেদেরও পর্যন্ত রেয়াত করেনি, বামেদেরও পর্যন্ত ছেড়ে কথা বলেনি। তো বর্তমানে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের সরকার এনডিএ সরকার তাদের তরি ডুবতে বসেছে। আর সেই কারণে আপনাদেরকে তারা ব্যবহার করছে, যেটা আপনারা হয়তো বুঝেও বোঝেননি বা বুঝেও নিজেদের পিঠ বাঁচাতে সেখানে গিয়েছেন। তো অপেক্ষা করুন, খুব শীঘ্রই আপনারা তা টের পাবেন, খুব শীঘ্রই আপনারা তা বুঝে যাবেন। এবং এই 2029 সালের পরে আপনারা বুঝতে পারবেন এই ভারতীয় জনতা পার্টি আসলে আপনাদেরকে বর্তমানে কোন চক্রব্যূহের মধ্যে দিয়ে নিয়ে গিয়েছে। আর ভারতীয় জনতা পার্টিও ঠিক সেই একই জায়গা থেকে 2029 সালের পর টের পাবে বর্তমানে তারা তাদের তৈরি বাঁচানোর জন্য এই যে তৃণমূল কংগ্রেস থেকে সাংসদ ও বিধায়ক ভাঙিয়ে নিয়ে এসেছে, সেই সাংসদ ও বিধায়ক ভাঙিয়ে নিয়ে আসার ফলে তারা কোন ভুলটা করেছে। কারণ এই পশ্চিমবাংলায় বর্তমানে এই তৃণমূল কংগ্রেস থেকে 20 জন সাংসদ 40 জন বিধায়ক চলে যাওয়ার পরে তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ কলঙ্কমুক্ত হয়ে গিয়েছে। এবং আগামী দিনে যদি তৃণমূল কংগ্রেসের সিম্বল চলে যায় তাহলে তা আরও মঙ্গল। তৃণমূল কংগ্রেসের নতুন সূর্যোদয় হবে, নতুন সিম্বল, নতুনভাবে একটা রাজনৈতিক দলের এই পশ্চিমবাংলায় আবার উত্থান হবে পুরনো নেত্রীর হাত ধরে, হ্যাঁ পুরনো বিরোধী নেত্রীর হাত ধরে। সেই জায়গা থেকে বিপরীতে যে রাজনৈতিক দলটা আজকের ফুলে ফেপে পুষ্টি লাভ করলো, এই সমস্ত ছাঁটমালদের নিয়ে গিয়ে তাদের পাঁচতলা মল তো পুরোটাই বর্তমানে চোর ডাকাতে ভরে গেল। যে অভিযোগ থেকে, যে দুর্নীতি থেকে, যে কাটমানি থেকে, যে সিন্ডিকেট রাজ থেকে বাঁচার জন্য এই পশ্চিমবাংলার জনগণ এই নির্বাচনে পরিবর্তন নিয়ে এসেছিল, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পরে ঠিক তার উল্টো কাজটা করে পশ্চিমবাংলার জনগণের সঙ্গে ধোঁকাবাজিটা করলো। এবং তার সঙ্গে সঙ্গে মাত্র 1 মাসের মধ্যে ক্ষমতায় আসায় যেভাবে তারা পশ্চিমবাংলার জনগণের ওপর তাদের বুলডোজার রাজ নামিয়ে এনেছে, যেভাবে দিকে দিকে বাড়ি ভেঙে দিচ্ছে, ঘর ভেঙে দিচ্ছে, খুন ধর্ষণ রাহাজানিতে পশ্চিমবাংলার আইন শৃঙ্খলার অবনতি ঘটছে, সাধারণ মানুষ বিচার পাচ্ছে না, এবং প্রতিবাদ করলে সরকারের বিরুদ্ধে কথা বললে যেভাবে জেলে পুরে দেওয়া হচ্ছে, যেভাবে মুখ বন্ধ করা হচ্ছে, সেই জায়গা থেকে তো পশ্চিমবাংলার একটা বড় অংশের জনগণ অলরেডি ত্রস্ত। এবং এই যে বর্তমানে ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেস থেকে সমস্ত নেতাকে ভাঙিয়ে নিয়ে গিয়ে তাদের দলটা সম্পূর্ণ চোরেদের আঁতুড়ঘরে পরিণত করলো, হ্যাঁ মিলিয়ে নেবেন আগামী দিনে এই পশ্চিমবাংলায় এই জনগণ কিন্তু সেই জায়গা থেকে এই ভারতীয় জনতা পার্টির বিদায় নিশ্চিত করবে। এখন অনেকে বলবে যে ভারতীয় জনতা পার্টি এখন তো কেন্দ্রে একক মেজরিটিতে পৌঁছে গিয়েছে, তাদের হাতে একটা বড় সংখ্যা এসে গিয়েছে, যে সংখ্যা দিয়ে তারা আগামী দিনে লোকসভাতে যে সমস্ত বিলগুলো তারা পাশ করতে চেয়েছিল, যা আটকে ছিল কেবলমাত্র মেজরিটি না পাওয়ার জন্য, সেই এক দেশ এক ভোট বা ডিলিমিটেশনের মতো বিলগুলো পাশ করবে, করে দীর্ঘমেয়াদী ক্ষমতা ধরে রাখবে। আমি তাদের উদ্দেশ্যে বলবো এই তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ ভাঙানোর পরেও ভারতীয় জনতা পার্টি রাজ্যসভা লোকসভা মিলিয়ে এখনো পর্যন্ত কিন্তু একক মেজরিটিতে অর্থাৎ 1/3 মেজরিটিতে বিল পাস করতে গেলে যেটা লাগে সেই 1/3 মেজরিটিতে পৌঁছতে পারেনি। তাছাড়া সবথেকে বড় পয়েন্ট হচ্ছে ভারতীয় জনতা পার্টির যে এনডিএ জোট শরিক দলগুলো ছিল, সেই জোট শরিক দলের একদিকে তো ভাঙন শুরু হয়েছে, একদিকে তো জোট শরিক দলগুলো ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা বলছে, আওয়াজ দিচ্ছে, যে কারণে তো তারা অন্যদিকে তৃণমূল কংগ্রেস ভাঙিয়ে সংযোজন করাচ্ছে। তাই সেই জায়গা থেকে শ্রীমদ ভগবদ গীতার কথাই বলি, ওরা সংখ্যায় বেশি হলেও সংখ্যায় বড় হলেও ধর্মের জয় হবে। হ্যাঁ তেমনটাই তো আমরা কুরুক্ষেত্রের যুদ্ধে দেখেছিলাম, যেখানে স্বয়ং অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিল, কৃষ্ণকে প্রশ্ন করেছিল, প্রভু ওরা তো সংখ্যায় অনেক বেশি, মাধব ওরা তো সংখ্যায় অনেক বেশি, অনেক বড়, তাহলে তো আমাদের পরাজয় নিশ্চিত। তখন প্রভু শ্রীকৃষ্ণ উত্তর করেছিল, ওরা সংখ্যায় বেশি হলেও আমরা জিতবো পার্থ, আমাদের জয় হবে পার্থ, কারণ ওরা অধর্মের পথে আছে। ওরা সংখ্যায় বেশি হলেও, ওরা সংখ্যায় বড় হলেও অধর্মের পরাজয় নিশ্চিত, ধর্মের জয় যুগে যুগে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে।
সবাই ভালো থাকবেন।